প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ছিল 5ই আগস্ট, এই জঙ্গি হামলার 2 বছর পূর্তি, এবং এই উপলক্ষে বাংলাদেশ সরকার ব্যাপক উদযাপনের আয়োজন করেছিল। কিন্তু প্রতিটি আয়োজনই কোনো না কোনো ভাবে হয় মারামারি, না হলে ধাক্কাধাক্কি, মানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে অধিকাংশই। ঢাকায় শুধু না, ঢাকার বাইরে থেকে যত খবর পেয়েছি, মারামারি খুব কমন একটা বিষয়। কোথাও কোথাও দেখলাম পিটিয়ে জঙ্গিদের পানিতে পুকুরে নামিয়ে দিয়েছে। তো একদিকে এই 5ই আগস্ট, সেখানে আবার কালকে বৃষ্টি হয়েছে। কনসার্ট ফর ডেমোক্রেসি বৃষ্টিতে পুরোটা হতে পারেনি। সেখানে আবার আমাদের সময়ের জনপ্রিয় পপ গায়ক, ব্যান্ড গায়ক হাসান, আরকের হাসান, এত কষ্ট কেন ভালোবাসায়, সে মেয়েলি কণ্ঠে গান গেত। কালকে কারা যেন গান গাওয়া অবস্থায় তার মুখে বোতল ছুঁড়ে মেরেছে। সো এরকম নানা রকমের অরাজকতা, সন্ত্রাস, এসবের মধ্য দিয়ে দেশে যখন 5ই আগস্ট পালিত হয়েছে, তখন শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, যেটা গতকাল বলেছি, সামান্য একটা আলোচনা সভা, সেটা দিয়েই তিনি প্রচার, অ্যাটেনশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছিলেন। কালকে যেটা হয়েছে, মানে আমি একটা জিনিস শুরুতে বলি যে রয়টার্স কেন শেখ হাসিনাকে এত গুরুত্ব দিচ্ছে। এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটা খুবই শক্তিশালী, এবং তারা কিন্তু এইভাবে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি কাভারেজ দিচ্ছে। এটার পেছনে একটা ইন্টারন্যাশনাল গেম আছে, এইটা আমাদের একটু বুঝতে হবে। যেটা বললাম যে 254+ ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার এই ভাষণ কাভার করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 44 কোটি ভিউ হয়েছে তার ভাষণের বিভিন্ন অংশের। সরাসরি লাইভ, পরে আবার শর্ট ভিডিও করেছে। সব মিলিয়ে 44 কোটি ভিউ হয়েছে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত। কি ছিল এই ভাষণে? আমি প্রথমে একটু কন্টেন্ট নিয়ে আলাপ করি। কন্টেন্ট কিন্তু তিনি দেশে ফিরবেন, এটা আমরা আগেও শুনেছি। কালকে একটু স্পেসিফিক্যালি বলেছে ডিসেম্বরে ফেরার ব্যাপারটা। এছাড়া অন্যান্য কথা, গতকাল ছিল শেখ কামালের জন্মদিন, স্বভাবতই তার ছোট ভাই, তিনি আবেগপ্রবণ ছিলেন, শেখ কামালকে নিয়ে কথা বলেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। এবং আরো ইন্টারেস্টিং হলো যে কথা ছিল তিনি লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেবেন, যদিও অনেকেই আশা করেছিল তাকে ভিডিওতে দেখবে। যা হোক, এবং কথা ছিল যে তিনি বক্তৃতা দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না, এরকমই একটা প্ল্যান ছিল। এবং সজীব ওয়াজেদ জয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এভাবেই প্ল্যানটা করা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এবং যতদূর খবর পেয়েছি, সজীব ওয়াজেদ জয়ও মায়ের কাছে টেক্সট করেছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে, এবং শেখ হাসিনা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে নিন্দুক যারা শেখ হাসিনার নাম শুনতে পারে না, তারা অনেকেই বলছেন যে এই ভাষণে নতুন কি আছে। এটা কি আসলে শুধু একটা ভাষণ, তার উচ্চারিত শব্দাবলী? আমার কাছে তো মনে হয় যে এটা ভাষণের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর শেখ হাসিনার প্রতি আগ্রহ, এবং এখনো বাংলাদেশ, সাউথ এশিয়ার রিলেটেড জিওপলিটিক্যাল সিচুয়েশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেটা আবার গতকাল প্রমাণ হলো। তিনি যেন এই ভাষণটা না দিতে পারেন, এটার জন্য বাংলাদেশ সরকার এমন কিছু নাই যে তারা করেনি। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের এই আবেদন, নিবেদন, অনুরোধ, এগুলোকে কোনো পাত্তা দেয় নাই। বরং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে, তারা বলেছে এটা একটা বেসরকারি আয়োজন, কিন্তু তাছাড়াও তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রশ্নে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা এখনো তাদের লং টার্ম পার্টনার, পলিটিক্যাল পার্টনার। এটা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এত নার্ভাস ছিল যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টে 1 ঘন্টায় তারা 9 বার কারেক্ট করেছে। আপনি যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির ফেসবুক পেজে যান এবং ভিউ এডিট হিস্ট্রি দেখেন,
এই স্টেটমেন্টটা, দেখবেন যে 9 বার তারা চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। তো 1 ঘন্টায় 9 বার চেঞ্জ করার তারপরেও স্টেটমেন্টে প্রচুর ভুল আছে, ইনফরমেশনের ভুল, বানান ভুল, মানে কাপাকাপি অবস্থা। এবং আমরা দেখলাম যে যারা এই ভাষণটা সম্প্রচারে বাধা দিয়েছে, মানুষজনকে নিবৃত করার চেষ্টা করছে, তারাও এই ভাষণটা দেখেছে। কারণ ওখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনার নামটা দেখা যায় এবং সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে মানুষ দল বেঁধে এই ভাষণ দেখেছে। সরকার চেষ্টা করেছে, বাংলাদেশের মিডিয়ায় নিউজ ছাপাতে দেয়নি, কিন্তু তাতে কি কোনো কিছু আটকে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে মানুষের মন্তব্য, এবং সারা দেশে কর্মীরা নেতারা যেভাবে জেগে উঠেছে, এই যে অপপ্রচার শেখ হাসিনা বেঁচে নেই, সেটার তো কাল জবাব হলো। আমি তো নিজেই এই মাসে দেখা করেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, এবং শেখ হাসিনার যে মেন্টাল স্ট্রেংথ, তার যে কথাবার্তা, এটা সারা দেশবাসীকে উজ্জীবিত করেছে, নেতাকর্মীদের তো করেছেই, কিন্তু ওই যে বললাম 18 কোটি মানুষের দেশ, কিন্তু সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে, এবং যেহেতু ইংরেজিতে হয়েছে সেহেতু সারা পৃথিবীর অনেকেই এটা দেখেছে। অনেকে বলেছেন তিনি একটু বাংলায় কথা বলতে পারতেন, গ্রামের লোকজন অনেকদিন অপেক্ষা করেছে এই ভাষণটার জন্য। বাংলায় পরে হবে নিশ্চয়ই, তিনি বাংলা ভাষাভাষী সাংবাদিকদের নিয়েও এরকম আয়োজন করতে পারেন, কিন্তু গতকালকের আয়োজনটা আসলে ইউনিক আয়োজন হয়েছে। শেখ হাসিনা সম্পূর্ণ সার্থক, তিনি সফল হয়েছেন, আর সরকারের গালে চপেটাঘাত পড়েছে। তিনি না পেরেছেন দেশবাসীকে এই ভাষণ থেকে বঞ্চিত করতে। বাংলাদেশের কিছু মিডিয়া ছাপায়নি, হু কেয়ার্স। আমাদের সোর্স নিউজ বাংলায় আমরা ডিটেইল নিউজ করেছি, আপনারা দেখতে পারেন। গতকাল আমি অনেক কথা বলেছি, কিন্তু গতকাল পুলিশ হত্যা দিবসও ছিল। 64টা থানায় আক্রমণ করা হয়েছে, অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সরকার বলেছে 44 জন, কিন্তু বাস্তবতায় এটা অনেক বেশি। মানে এটা 700-800 থেকে শুরু করে 3200, এরকম একটা রেঞ্জ। এবং অনেক পুলিশ আজ পর্যন্ত তারা ফিরে আসেনি, তাদের হত্যা করা হয়েছে না কোথায় আছে জানা যায়নি। এবং এই পুলিশ হত্যার বিচার আজ হোক কাল হোক বাংলার মাটিতে কিন্তু হবেই। এবং সরকার যদি কখনো বাটে পড়ে, তাহলে এই পুলিশের চোখ উল্টাতে খুব বেশি সময় লাগবে না। একজন গর্ভবতী কনস্টেবল, তাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর এই প্রতিটা মৃত্যু, এর সাথে তো ওই পরিবারের ট্র্যাজেডি জড়িত। অনেক অনেক করুণ কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। পুলিশ হত্যার বিচার চাই। কালকে আমি বলেছিলাম এই সাংস্কৃতিক বাটপার ফারুকি, সে কবরের টাকা মারছে 21 কোটি টাকা। কিন্তু আমি বলেছি, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আজকে কিন্তু ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে এই জুলাই শহীদ যারা হয়েছে তাদের ভাষায়, তাদের কবর বাধাই করা, সংরক্ষণ করা, এগুলোর জন্য 2 লাখ টাকা করে বাজেট ছিল। কোনো কবর নাকি সেই অর্থে সংরক্ষণ করা হয়নি এবং পুরো টাকাটা লোপাট করেছে।